মোস্তফা আকমল বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রীও বটে। তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যতগুলো সংসদীয় আসনে নির্বাচন করেছেন একটিতেও হারেননি। আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, দেখুন উনি এ পর্যন্ত ৯১, ৯৬, ৯৭ এই ৩টা নির্বাচনে ৫টি করে আসনে উনি নির্বাচন করেছেন, ১৫টি আসনে। একবারও হারেননি। ২০০১, ৯৬, ২০০০। হ্যাঁ, ২০০১-এ। এরপরে হচ্ছে ২০০৮-এ ৩টি আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩টি জিতেছেন। এটা ১/১১-র বিশেষ একটা পরিস্থিতির মধ্যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই ১/১১-র 111 সরকার। প্রেক্ষাপটে, 111-এর প্রেক্ষাপটে এই নির্বাচনটা হয়েছিল। যে নির্বাচনে বিএনপির কিন্তু ভরাডুবি হয়েছিল। বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছিল। এর মধ্যেও কিন্তু খালেদা জিয়া ৩টি আসনে জয়লাভ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। করে ৩টি আসনেই জয়লাভ করেছেন। তো উনার জীবনে আসলে বলা যায় উনি রাজনীতির মাঠে উনি নট আউট। উনি কখনো রাজনীতির মাঠে এই পর্যন্ত হারেননি। হ্যাঁ, এই রেকর্ডটা কিন্তু বিরল। তো সেটা এবং উনি এমনও বলা হয়েছিল তখন তাকে বিদেশে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু তিনি হ্যাঁ, বলেছেন দেশের বাইরে হ্যাঁ, আমার কোনো। সেটা হচ্ছে আমি তখন মাঠের রিপোর্টার। আমার স্পষ্ট মনে আছে যে একটা সিদ্ধান্ত হলো আর ওই সরকারের আমলে যে -2 ফর্মুলা নিয়ে মাইনাস টু ব্যাপক আলোচনা হলো যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে রাজনীতির একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, নতুন একটা রাজনীতির ধারা তৈরি হবে। এরকম একটা নীল নকশা তৈরি করে তখন এটা রাজনীতিতে ছড়িয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা চিকিৎসার জন্য লন্ডনে চলে গেলেন। একটা পর্যায়ে খালেদা জিয়াকে বলা হলো যে আপনিও দেশের বাইরে চলে যান। এবং আমার মনে আছে ওই দিন রাতের ১:৩০ পর্যন্ত আমি ঢাকা বিমানবন্দরে আমি ছিলাম তখন। আমরা সবাই জানি যে খালেদা জিয়া বিদেশে চলে যাবেন। আমরা ওখানে অপেক্ষা করছি। তো রাত ১:৩০ দিকে আমি নজরুল ইসলাম খানকে ফোন দিলাম যে, "ম্যাডাম কি চলে যাচ্ছেন?" তো উনি ফোন ধরে আমাকে বললেন যে, "না আকমল, ম্যাডাম যাবেন না।" তো সব বন্দোবস্ত কিন্তু তখন হয়ে গেছিল, উনি যাবেন না। তো এর পরের দিন আমরা জানার চেষ্টা করলাম এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম ওনাকে নানাভাবে প্রেশার দেওয়া হচ্ছিল। ওনার ব্যাগেজ রেডি হয়ে গিয়েছিল, ওনাকে মানে গাড়ি রেডি হয়ে গিয়েছিল যে ওনাকে তুলে দিবে, ওনাকে বিদেশ পাঠাবে। উনি বলেছিল, "না, আমি যাব না।" উনি ওনার কথা হচ্ছিল যে যদি ওনাকে জেলে দেয় উনি জেলে থাকবে, ওনাকে যা কিছু করে এই দেশেই উনি থাকবে, উনি বাংলাদেশই তার হ্যাঁ ঠিকানা। বাংলাদেশই তার ঠিকানা, বাংলাদেশের বাইরে উনি যাবেন। এটা পরবর্তীতে ওনার বক্তব্য উনি নানাভাবে বলেছেন। আপনাকে আরো কিছু যদি স্মৃতিচারণ করতেন, আপনি তো বিএনপির বিটে হ্যাঁ, আমি দীর্ঘদিন আমি ধরে সাংবাদিকতার সাথে জড়িত। জি, আমি অনেকদিন ধরে ছিলাম। আপনি জানেন যে খালেদা জিয়া খুব স্বল্পভাষী। আ অনেক উনি বাড়তি কোনো কথা বলেন না। উনি আ বা কথা বলেন কম এবং কথা যেটা বলেন সে কথা উনি রাখেন। এরকম একটা উনার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। কথা কম বলেন কিন্তু কথা অত্যন্ত বুঝে শুনে বলেন এবং কথার কখনো উনি বরখেলাপও করেন না, কথা এলোমেলোও করেন না। একটা আজকে বললে কালকে আরেকটা, এরকম উনার চরিত্রে এটা নাই, এটা আমরা কখনো দেখিনি। তো উনার দূরদর্শিতা, উনার প্রজ্ঞা, উনার মেধা এটা একটা অন্য লেভেলে। অন্য লেভেলে বলতে আমি একদিন মানে খুব তাজ্জব হয়ে গেলাম। দেখেন আমি আ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আ অনার্স মাস্টার্সে অনেক বইপত্র পড়েছি বা আমাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সবসময় আ নানা ধরনের কথাবার্তা হয়। কিন্তু উনার কাছ থেকে আমি সাংবাদিকতার একটা লেসন নিয়েছি যেটা ছিল আমার জন্য আসলেই বিস্ময়কর। সেটা হচ্ছে চ্যানেল ওয়ান যে বছর বন্ধ হয় আমি তখন ওখানে চিফ রিপোর্টার ছিলাম ২০১০-এ। বন্ধ হওয়ার অল্প কিছুদিন আগে ওই চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। জি। চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমার সাথে উনার সৌভাগ্য হয়েছে কয়েকবার সামনাসামনি হাতে গোনা ৩-৪ বার সামনাসামনি দেখা হওয়া, কথা বলা। তো ওইটা আমার খুবই সিগনিফিক্যান্ট ওই স্মৃতিটা যে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে, "ম্যাডাম সবসময় তো আপনারা লিখিত বাণী দেন চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে। এবার একটু রিকোয়েস্ট করছি আপনি রেকর্ডিং দেন। হ্যাঁ? আপনি কিছু যেটা লিখিত দেন ওটাই বলে দেন।" "ঠিক আছে, আসো একদিন।" তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদিন গেলাম। আমাদের ওই রিপোর্টার সরি, আমি ছিলাম সাথে আর ক্যামেরাম্যান ছিলেন জুয়েল নূর। ও এখন আমেরিকায়। জি। আমরা দুজন গেলাম, রেকর্ডিং হলো। রেকর্ডিং এর পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে, "এই তোমরা এই চ্যানেল ওয়ান কি বিএনপির নিউজ দেখাও না সব পক্ষের নিউজ দেখাও?" তো আমরা বললাম, "ম্যাডাম আমরা সব পক্ষের নিউজ দেখাই।" তখন উনি আমাকে বলল, "দেখো, সব পক্ষের নিউজ সমানভাবে দেখাবা। সব চমৎকার। পক্ষের নিউজ সমানভাবে না দেখালে তোমাদের চ্যানেল কেউ দেখবে না।
আর তোমার চ্যানেল যদি কেউ নাই দেখে তাহলে তুমি আমার বা কারো একজনের গুণগান সারাদিন সেটা- গাইলেও সেটা জনগণের কাছে পৌঁছাবে না। আমার এটা মাথায় তাৎক্ষণিক ব্যাপকভাবে স্ট্রাইক করলো যে দেখেন উনি কিন্তু সাংবাদিকতার স্টুডেন্ট না, উনি দেশনেত্রীর সাংবাদিকতা মতোই পড়েন কথা পড়েন না, কিন্তু ওনার মেধাটা ওনার প্রজ্ঞাটা কোন পর্যায়ে যে উনি সাংবাদিকতা যেটা আমরা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স লেভেলে পড়েছি সেইটা উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি কিভাবে এটা ধরে ফেললেন এবং আমাকে সুন্দরভাবে বললেন। আমি এটা আমাদের কিন্তু অনেক সাংবাদিকরাও ওই কথা বলে না, তারাও অনেক সময় পার্টিজান হয়ে যায়, অনেক সময় বলে যে এই যারা বিএনপি পন্থী তারা বলে যে বিএনপির নিউজ সব দেখাও, যারা আওয়ামী লীগ পন্থী তারা বলে আওয়ামী লীগের নিউজ সব দেখাও। কিন্তু ওনার দেখেন ওনার প্রজ্ঞা, উনি বললেন যে সব পক্ষের নিউজ সমানভাবে দেখাতে হবে, যদি সব পক্ষের নিউজ সমানভাবে না দেখান তাহলে আপনার চ্যানেল অডিয়েন্স দেখবে না, আর যদি আপনার চ্যানেলে দর্শক না থাকে আপনি আপনার নিজের গুণগান বা দলের গুণগান 24 ঘন্টা গাইলে সেটা তো আর জনগণের কাছে পৌঁছাচ্ছে না। এই একটা বিষয় আমার স্মৃতি খুবই মনে পড়ে। আর একটা এরকম অসংখ্য ঘটনা আছে। তো আরেকটা বিষয় আমার প্রায় মনে পড়ে, সেটা হচ্ছে আপনার বিডিআর মিউটিনির পরে, বিডিআর বিদ্রোহের পরে এই যে একটা গায়েবানা জানাজা হলো, সরি জানাজা যেটা হলো হ্যাঁ সেনানিবাসে, ওই জানাজায় আমি সাথে গিয়েছিলাম। তখন উনি কিছু কথা বলেছিলেন, তখন মিডিয়া অ্যালাউ ছিল না, বাট উনি ওই বিষয়টা নিয়ে উনি তার খুবই উদ্বেগ ছিল, উনি উদ্বিগ্ন ছিলেন। উনি বলেছিলেন যে এই যে 57 জন আর্মি অফিসারকে এই যে হত্যার বিষয়টা, এটা উনি দেখেছিলেন যে উনি অল্প কয়েকজন লোক ছিলেন সেখানে, উনি বলেছিলেন এটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গোড়ায় আঘাত হানা, রুটে আঘাত হানা, যে এটা এর মাধ্যমে আসলে আধিপত্যবাদী শক্তি এই দেশকে একদম একটা চরম বাজে অবস্থার মধ্যে ফেলে দিতে চাচ্ছে, অথবা সম্পূর্ণভাবে গ্রাস করতে চাচ্ছে, অথবা সম্পূর্ণভাবে তাবেদারি রাষ্ট্র করতে চাচ্ছে। এই 57 জন আর্মি অফিসারের যে হত্যাকাণ্ডটা, এটা নিয়ে ওনার খুবই একটা উদ্বেগ ছিল। আর একটা জিনিস বলি, উনি কিন্তু এই জীবনে আমার দেখা মতে উনি জিয়াউর রহমানের মৃত্যুর পর 3বার কেঁদেছেন। একবার হচ্ছে ওনাকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, ওইটা উনি অঝোর নয়নে কেঁদেছিলেন। আর একবার যখন ওনার ছেলে মারা যান, কোকো মারা যান, তখন অঝোর কেঁদেছিলেন। আর জিয়াউর রহমান যখন মারা যান, তো ওনার বাড়ির ইমোশনটা ওনাকে অনেক ব্যথা দিয়েছে, কারণ হচ্ছে যে ওই বাড়িতে ওনাদের অনেক স্মৃতি যেটা